আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেবে সিনেস হোমলোন সংবাদ শিরোনাম। ইরানে আটক মার্কিন নাগরিকের মুক্তি, ট্রাম্পের ধন্যবাদ। এখনও বন্দী রয়েছেন আরও 5 জন। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য আসছে নতুন নিয়ম, লাগতে পারে $1 লাখ। টেক্সাসে আইসের ইতিহাসের রেকর্ড অভিযান, একদিনে গ্রেপ্তার 238 অবৈধ অভিবাসী। এবং কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে অস্বাস্থ্যকর বায়ু, সতর্কতা জারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন এক মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুক্তিকে ইরানের পক্ষ থেকে সদিচ্ছার বার্তা হিসেবে বর্ণনা করেছেন। কে এই নারী, কেন তাকে আটকে রাখা হয়েছিল এবং তার মুক্তি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের জন্য কি বার্তা দিচ্ছে, বিস্তারিত জানুন রিপোর্টে। ইরানে 2024 সালের ডিসেম্বর থেকে আটকে থাকা এক মার্কিন নাগরিক অবশেষে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ওই নাগরিকের আইনজীবী। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অন্যায়ভাবে আটক হওয়া এক মার্কিন নাগরিককে ইরান দেশ ছাড়ার অনুমতি দিয়েছে। তিনি বলেন, ওই নাগরিক এখন নিরাপদে ইরানের বাইরে আছেন এবং সুস্থ রয়েছেন। ট্রাম্প এটিকে ইরানের পক্ষ থেকে সদিচ্ছার নিদর্শন বলে উল্লেখ করেন এবং এই জন্য দেশটিকে ধন্যবাদ জানান। পরে মানবাধিকার আইনজীবী জ্যারেড জেনসার নিশ্চিত করেন, মুক্তি পাওয়া মার্কিন নাগরিকের নাম ডিনা কারারি। তিনি জানান, কারারি 2024 সালের ডিসেম্বর থেকে ভিত্তিহীন অভিযোগের কারণে ইরানে আটকে ছিলেন। বর্তমানে তিনি নিরাপদে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন। জেনসারের ভাষ্য অনুযায়ী জিনা কারারিকে আনুষ্ঠানিকভাবে কারাগারে রাখা না হলেও তার উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করে, কারণ তিনি চিলড্রেন অফ মেহর ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতেন, যা ব্যক্তিগত অনুদান এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনুমোদনের আওতায় ইরানের দরিদ্র শিশুদের সহায়তা করত। এদিকে আইনজীবী জেনসার ইরানে ওই প্রতিষ্ঠানের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তবে ডিনা কারারির মুক্তির পরও অন্তত 5 জন মার্কিন নাগরিক এখনও ইরানে আটক রয়েছেন। তাদের মধ্যে রেজা ভালি জাদেহ এবং কামরান হিকমতিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে অন্যায়ভাবে আটক হিসেবে চিহ্নিত করেছে। পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার নিয়ম আরও কঠোর হতে পারে। আবেদনকারীদের কাছ থেকে আগাম $1 লক্ষ পর্যন্ত জামানত নেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এই উদ্যোগ বাস্তবায়ন হলে কম আয়ের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে। বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। নতুন এক প্রস্তাব অনুযায়ী স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে আগাম $1 লাখ পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রস্তাবটি পর্যালোচনা করছে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী বিদেশে থাকা অভিবাসী ভিসা আবেদনকারীদের কাছ থেকে এই অর্থ বন্ড হিসেবে নেওয়া হবে। পরে আবেদনকারী মার্কিন নাগরিকত্ব অর্জন করলে কয়েক বছর পর সেই অর্থ ফেরত দেওয়া হতে পারে। প্রশাসনের যুক্তি, এই বন্ডের মাধ্যমে নিশ্চিত করা যাবে যে নতুন অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হবেন না এবং নিজেদের আর্থিকভাবে পরিচালনা করতে সক্ষম। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীরা আর্থিকভাবে স্বনির্ভর হোক। সে লক্ষ্যেই নির্দিষ্ট কিছু আবেদনকারীর ক্ষেত্রে বন্ডের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই নীতি চালুর কথাও ভাবা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এতে বড় অঙ্কের জামানতের শর্ত কার্যকর হলে নিম্ন আয়ের দেশগুলোর অনেক আবেদনকারীর জন্য গ্রিন কার্ড পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রে নির্যাতিত ও পরিত্যক্ত অভিবাসী শিশুদের জন্য থাকা বিশেষ আইনি সুরক্ষা এখন নতুন অনিশ্চয়তার মুখে। সাম্প্রতিক আদালতের কয়েকটি রায়ের পর বৈধ মর্যাদা থাকা সত্ত্বেও অনেককে আইসের হেফাজতে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে উদ্বেগ বাড়ছে শিশু অধিকার কর্মী ও আইনজীবীদের মধ্যে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে নির্যাতিত, পরিত্যক্ত ও অবহেলিত অভিবাসী শিশুদের জন্য থাকা স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাস নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আইনজীবীদের দাবি, সাম্প্রতিক কয়েকটি আদালতের রায়ের ফলে এই বিশেষ সুরক্ষা দুর্বল হয়ে পড়েছে এবং অনেক তরুণ তরুণী এখন আইসের আটকের ঝুঁকিতে রয়েছেন। এমনই একজন মারিয়া রোসা লোপেজ। এল সালভাদর থেকে 17 বছর বয়সে একা যুক্তরাষ্ট্রে এসে এসআইজি মর্যাদা পান তিনি। পরে ইলিনয়ের পিউরিয়ায় বসবাস শুরু করেন তিনি এবং নিয়মিত আইসের কাছে হাজিরাও দিতেন। কিন্তু চলতি বছরের মে মাসে রুটিন চেক-ইনের সময় তাকে আটক করে মিসুরির একটি আইস ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। লোপেজের আইনজীবীদের দাবি, তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ বা অপরাধমূলক রেকর্ড নেই। তবু নতুন নীতির কারণে তাকে আটক রাখা হয়েছে, যা অসাংবিধানিক। তারা আদালতে তার মুক্তির আবেদন করেছেন। আইনজীবীর মতে, সাম্প্রতিক একাধিক আদালতের সিদ্ধান্তের পর এসআইজে মর্যাদাপ্রাপ্ত বা একা আসা অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের বাধ্যতামূলকভাবে আইসের হেফাজতে রাখার পথ তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া অনেক শিশুই আবার নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়তে পারে। এদিকে মারিয়া রোসা লোপেজ বলেছেন, তার সবচেয়ে বড় ভয় হলো তাকে আবার এল সালভাদরে ফেরত পাঠানো হতে পারে। তার আইনজীবীরা আশা করছেন আদালতের রায়ে তিনি মুক্তি পাবেন এবং যুক্তরাষ্ট্রে নিরাপদে থাকার সুযোগ বজায় থাকবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একদিনে রেকর্ড 238 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস। সংস্থাটি জানিয়েছে, রিও গ্র্যান্ড ভ্যালির হার্লিনজেন ফিল্ড অফিস স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযান তাদের ইতিহাসে একদিনে সর্বোচ্চ লক্ষ্যভিত্তিক গ্রেপ্তারের রেকর্ড। আইসের তথ্য অনুযায়ী গত 18 জুন পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন, মাদক রাখাসহ বিভিন্ন অপরাধে দণ্ডিত ব্যক্তিরাও ছিলেন। তাদের মধ্যে মেক্সিকোর নাগরিক ম্যানুয়েল মোরালেস হেরোনিমো, যাকে পাইসাস গ্যাংয়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া হোসে আলফ্রেডো কাস্তিও মেন্দোজা নামে আরেক মেক্সিকান নাগরিকও গ্রেপ্তার হয়েছেন। আইসের দাবি, তিনি অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন এবং অবৈধভাবে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে আগে দণ্ডিত হয়েছিলেন। হার্লিনজেন ফিল্ড অফিসের পরিচালক হুয়ান আগুদেলো বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার আইন প্রয়োগই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসের ট্রাফিক স্টপ বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর কৌশলের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, এটি আইসের সবচেয়ে কার্যকর অপরাধ দমন পদ্ধতিগুলোর একটি এবং এই ধরনের অভিযান বন্ধ করলে অপরাধীরাই লাভবান হবে। যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। 34টি অঙ্গরাজ্যে 7,000-এর বেশি সম্ভাব্য আক্রান্তের খবর মিললেও এখনও শনাক্ত হয়নি সংক্রমণের উৎস। বিশেষজ্ঞরা কাঁচা লেটুস, বেরি এবং অন্যান্য শাকসবজি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। বিস্তারিত জানতে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, দেখুন পুরো প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে সাইক্লোস্পোরা নামের এক পরজীবীজনিত অন্ত্রের সংক্রমণ। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, এখন পর্যন্ত 34টি অঙ্গরাজ্যে 7,000-এর বেশি সম্ভাব্য আক্রান্তের খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। এই সংক্রমণের প্রধান লক্ষণ হল তীব্র পানির মতো ডায়রিয়া, পেটে তীব্র ব্যথা, বমি ভাব এবং পানির শূন্যতা। চিকিৎসকদের মতে, অনেক রোগীর ক্ষেত্রে উপসর্গ এতটাই দীর্ঘস্থায়ী হয় যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টাকো বেল তাদের কিছু নির্বাচিত রেস্তোরাঁ থেকে কয়েকটি উপাদান সাময়িকভাবে সরিয়ে নিয়েছে। তবে এখন পর্যন্ত এই সংক্রমণের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র ফেলো এবং হোয়াইট হাউসের সাবেক কোভিড-19 সমন্বয়কারী ডক্টর আশিস ঝা বলছেন, সংক্রমণের উৎস দ্রুত শনাক্ত করা জরুরি। তবে এই রোগের 2 থেকে 4 সপ্তাহের ইনকিউবেশন পিরিয়ড থাকায় কোন খাবার থেকে সংক্রমণ হয়েছে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের ধারণা, অপরিষ্কার লেটুস, বেরি এবং অন্যান্য কাঁচা শাকসবজি বা
ফল সংক্রমণের সম্ভাব্য উৎস হতে পারে। তাই কাঁচা খাবার ভালোভাবে ধুয়ে খাওয়া, সম্ভব হলে রান্না করে খাওয়া এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণের প্রকৃত উৎস শনাক্ত না হওয়া পর্যন্ত সতর্ক থাকাই সবচেয়ে কার্যকর উপায়। গরমের তীব্রতা থেকে স্বস্তি পেতে সমুদ্র সৈকতে ছুটছেন হাজারো মানুষ, কিন্তু সেই আনন্দেই নেমে এসেছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের একাধিক সৈকতে পানিতে মিলেছে অস্বাভাবিক মাত্রার ব্যাকটেরিয়া। কোথাও জারি হয়েছে সতর্কবার্তা, কোথাও আবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সৈকত। কেন বাড়ছে এই ঝুঁকি আর কিভাবে নিরাপদ থাকবেন, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র গরমে স্বস্তি খুঁজতে সমুদ্র সৈকতে ভিড় করছেন হাজারো মানুষ। তবে সেই আনন্দের মাঝেই নতুন সতর্কতা দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়া থেকে ম্যাসাচুসেটসের কেপ কড পর্যন্ত একাধিক সৈকতে পানির মান খারাপ হওয়ায় সতর্ক বার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও সৈকত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটসের কয়েক ডজন সৈকত বন্ধ রয়েছে। এছাড়া নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন অঙ্গরাজ্য এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সৈকতে পানিতে নামার আগে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সান্তা মনিকা পিয়ারের আশেপাশে নিজ দায়িত্বে সাঁতার কাটুন লেখা সাইনবোর্ড টানিয়ে সতর্ক করা হচ্ছে দর্শনার্থীদের। বিশেষজ্ঞদের পরীক্ষায় পানিতে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। তাদের মতে এটি পানিতে জীবাণু ও মল জাতীয় দূষণ থাকার ইঙ্গিত দেয়, যা ত্বকের সংক্রমণ, ডায়রিয়া, বমি কিংবা অন্যান্য অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকি আরও বেশি। বিজ্ঞানীরা বলছেন, ভারী বৃষ্টির পর ড্রেন দিয়ে বর্জ্য ও দূষিত পানি সমুদ্রে মিশে যাওয়ায় ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যায়। তাই বৃষ্টির পরপরই সমুদ্রে নামা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা সৈকতে থাকা সতর্ক বার্তা ভালোভাবে পড়ে তবেই পানিতে নামতে বলছেন। তারা জানিয়েছেন, প্রতিদিন উপকূলের পানির মান পরীক্ষা করা হচ্ছে। সান্তা মনিকা পিয়ারের কাছাকাছি এলাকায় ব্যাকটেরিয়ার মাত্রা বেশি হলেও মাত্র 100 গজ দূরে গেলে পানির মান অনেক ভালো পাওয়া গেছে। তাই নির্ধারিত নিরাপদ এলাকায় সাঁতার কাটার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে। নিউ ইয়র্ক থেকে মিনেসোটা একাধিক অঙ্গরাজ্যে বায়ুর মান নেমেছে অস্বাস্থ্যকর পর্যায়ে। এরই মধ্যে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কি বলছেন আবহাওয়াবিদ এবং স্বাস্থ্য কর্মকর্তারা, জানুন রিপোর্টে। কানাডা জুড়ে জ্বলতে থাকা 830টিরও বেশি দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ও মধ্য পশ্চিমাঞ্চলের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। নিউ ইয়র্ক, মিশিগান, উইসকনসিন, মিনেসোটা, ওহাইও থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত একাধিক এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। সবচেয়ে বড় দাবানলগুলো অন্টারিওর পশ্চিম মধ্যাঞ্চলে জ্বলছে। সেখান থেকে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়া বাতাসের প্রভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। নিউ ইয়র্ক সিটির আকাশ বুধবার কমলা ধূসর কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জারি করা হয়েছে এয়ার কোয়ালিটি হেলথ অ্যাডভাইজারি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং হৃদরোগ বা শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে। শহর জুড়ে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হচ্ছে। এদিকে দাবানলের ধোঁয়ার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র তাপপ্রবাহ। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে অনুভূত তাপমাত্রা 104 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদদের আশা, শুক্রবার থেকে মধ্য পশ্চিমাঞ্চল এবং শনিবার উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হলে ধোঁয়ার ঘনত্ব কিছুটা কমতে পারে। তবে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে বায়ুর মান পর্যবেক্ষণ করে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগারের নাম শুনলেই চোখে ভেসে ওঠে সহিংসতা আর বিশৃঙ্খলার ছবি। তবে এবার সেই কারাগারেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। বন্দীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ সেমিফাইনাল দেখার আয়োজন, সঙ্গে ছিল বিশেষ খাবারের ব্যবস্থাও। কেন নেওয়া হলো এই উদ্যোগ, জানাচ্ছেন ফারজানা আফরোজ। নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগারে এবার দেখা গেল এক ভিন্ন চিত্র।
বহু বছর ধরে সহিংসতা, বিশৃঙ্খলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলোচিত এই কারাগারে বন্দীদের জন্য আয়োজন করা হয় ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখার বিশেষ অনুষ্ঠান। কারা কর্তৃপক্ষের উদ্যোগে বন্দীরা বড় পর্দায় ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ উপভোগ করেন। তাদের জন্য পরিবেশন করা হয় বিশেষ খাবারও। মেনুতে ছিল সালাদ, স্যামন, চিকেন পারমেজান, মেনে পাস্তা এবং পানীয়। ম্যাচ জুড়ে গোলের মুহূর্তে উল্লাস, হতাশা ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হলরুম। নিউ ইয়র্ক সিটির কারা কমিশনার স্ট্যানলি রিচার্ডস বলেন, এমন আয়োজন বন্দীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, আমরা তাদের জানাতে চাই তাদের মানবিক মর্যাদা দেখা, শোনা এবং মূল্যায়ন করা হয়। তবে এই আয়োজনের মধ্যেই প্রকাশিত হয়েছে রাইকার্স আইল্যান্ডের বাস্তব চিত্র। ফেডারেল তত্ত্বাবধায়কের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারটিতে এখনও সহিংসতা, নিরাপত্তাহীনতা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। কোথাও বন্দীদের লাগানো আগুনে ধোঁয়ায় ভরে গেছে সেল, আবার কোথাও নিরাপত্তা রক্ষীর অনুপস্থিতিতে বন্দীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে 2019 সালের আইন অনুযায়ী রাইকার্স আইল্যান্ড বন্ধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি ম্যাচ চলাকালে বন্দীদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে কথা বলেন। কারা কর্তৃপক্ষের আশা, খেলাধুলা ও ইতিবাচক কর্মসূচি বন্দীদের মানসিক চাপ কমাবে এবং কারাগারের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে। ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ আর প্রবাসী কমিউনিটির ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে মিশিগানে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে উন্মুক্ত মাঠে এমন আয়োজন এবারই প্রথম। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করে এখন অপেক্ষা মুসল্লিদের উপস্থিতির। বিস্তারিত আরও থাকছে ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 17, 18 ও 19 জুলাই বাংলাদেশ এভিনিউ সংলগ্ন বাইতুল মোকাররম মসজিদ মাঠে প্রতিদিন আসর থেকে ঈশা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ওয়াজ মাহফিল। মাহফিলে বিভিন্ন দেশ থেকে আগত প্রখ্যাত আলেমদের বয়ান, পবিত্র কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, কিরাত প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের দাবি, মিশিগানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এত বড় পরিসরে উন্মুক্ত স্থানে এই ধরনের ওয়াজ মাহফিল এবারই প্রথম। এদিকে মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন উলামা কাউন্সিল অফ মিশিগানের সেক্রেটারি মাওলানা শায়েখ আব্দুল সালাম। মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা রিজওয়ানুল করিমের উপস্থাপনায় কোরআন তিলাওয়াত করেন হাফেজ জাবেদ আহমেদ। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদী মসজিদের ইমাম মাওলানা শাহজাহান, বাইতুল মোকাররম মসজিদে ইমাম হাফেজ মাওলানা আহমদ কাশেম, আল ফাতাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, সিডিআর মসজিদের ইমাম মাওলানা নেসারউদ্দিন, বাইতুল মাল মামুর মসজিদের ইমাম হাফেজ আব্দুল মুকিত, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য জয়নাল আবেদিন, কাউসার আহমদ, বকুল মিয়া চৌধুরী। এছাড়াও সভায় মিশিগানের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি ওয়াজ মাহফিল নয়, বরং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, নতুন প্রজন্মের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার একটি সম্মিলিত উদ্যোগ। মুসলিম কমিউনিটি কর্তৃক যত মসজিদ, মিশিগানে 20-এর ঊর্ধ্বে মসজিদ, সমস্ত মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সভাপতি, সেক্রেটারি সহ সবর সমন্বয়ে বফদুল্লাহ তাআলা করমে, আল্লাহ তাআলা ফজল করমে আগামী 17, 18, 19 জুলাই 3 দিন ব্যাপী কোরআন এভিনিউ সংলগ্ন আমাদের মিশিগানের ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল মোকাররমের পার্কিং লটে বিরাট মাঠ, এখানে পেন্ডাল বান্ধিয়া সুন্দরভাবে 3 দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হইব। প্রথম দিন প্রথম অধিবেশন আল্লাহ কালামুল্লাহ শরীফর প্রতিযোগিতা হাফিজ সাহেব হলে ছাত্র হলে পড়িবা এবং বাকি 3 দিন এক সেশন, প্রথম দিন বা 2 সেশন করিয়া মাহফিল হইব।
দেশ বিদেশ থেকে আমরা মেহমান হলাইবা তাই এই মাহফিলে সর্বাঙ্গীন সফল কামিয়াব করার নিমিত্তে আমি মুসলিম কমিউনিটি বিশেষই আমরা বাংলাদেশি সম্মানিত নাগরিক হল বা যারা আমরা বসবাস করি এখানেও পুরুষ মহিলা সবার শরীর হওয়ার লাগে একটু সফলতার লাগে আমরা অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি মিশিগান মুসলিম কমিউনিটির উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আমাদের ঐতিহ্যবাহী বয়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে উন্মুক্ত ময়দানে। এতে মিশিগানের সর্বস্তরের তৌহিদি জনতাকে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। এটা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনা মাধ্যমে অনুষ্ঠিত হবে। কমিউনিটির মধ্যে বিরাট উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। আমরা সর্বস্তরের মিশিগানবাসীকে উক্ত মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উক্ত মাহফিলে অংশগ্রহণ করে দুনিয়ায় এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন। তো মিশিগানের ইতিহাসে আগামী 17, 18, 19 জুলাই 2026 বাইতুল মুকাররমের পার্কিং লটে কনান্ট এভিনিউ বাইতুল মুকাররম মসজিদের পার্কিং লটে ঐতিহাসিক ওয়াজ মাহফিল এবং কিরাত প্রতিযোগিতার আপনাদের আন্তরিক উপস্থিতি, দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুন এবং হেদায়েতের মাধ্যম হিসাবে কবুল করুন। আয়োজকদের প্রত্যাশা মিশিগানের বিভিন্ন শহরের পাশাপাশি পার্শ্ববর্তী অঙ্গরাজ্য থেকেও বিপুল সংখ্যক মুসল্লি এই 3 দিনের মাহফিলে অংশ নেবেন। ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং কমিউনিটির ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ তাদের। প্রথমবারের মতো মিশিগানে উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী এই ওয়াজ মাহফিল। আয়োজকদের প্রত্যাশা ধর্মীয় এই আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।